তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাকে কেন্দ্র করে জিকের জন্য 30 দিনের একটা রিভিশন টার্গেট নেওয়া হয়েছে, যেখানে আমরা প্রতিদিন 3টে করে ক্লাস করব। প্রথম ক্লাসটা থাকবে কোনো একটা টপিক তুলব, সেই টপিক থেকে বেসিক কিছু ইনফরমেশন দেখে নেব। দ্বিতীয় ক্লাসটা থাকবে সেই টপিকটা থেকে 2025-26 যে এনটিপিসি পরীক্ষাগুলো হলো সেখানে যে ধরনের এমসিকিউ মানে প্রশ্নগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তৃতীয় একটা ক্লাস থাকবে যে হচ্ছে তোমার এই যেদিন মানে যে মাসে পরীক্ষা হবে তার আগে 6 মাস পর্যন্ত একদম পার ডে ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা পড়ে নেব। প্রতিদিন এই 3টে করে তুমি ক্লাস পাবে। তা আজকের এই ক্লাসেই তুমি দেখে নাও যে আমরা প্রথম ক্লাস কম্পিউটারের উপর রেখেছি। এই বেসিক ক্লাসটা তুমি এখানেই এই ক্লাসের মাধ্যমেই পাচ্ছ, পরের ক্লাস দুটো তুমি টেলিগ্রামে পেয়ে যাবে। তাই সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো সব A4 সাইজে করা আছে, যাতে তুমি প্রিন্ট আউট করে নিয়েও পড়তে পারো। তাই সমস্ত রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ আমাদের নির্দিষ্ট একটা টেলিগ্রামে দেওয়া হয়, সেখানে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। একবারই তোমাকে পেমেন্ট করে সেখানে অ্যাডমিশন নিতে হবে। 1 বছর পর্যন্ত তুমি সেখানে যা কিছু তথ্য দেওয়া হবে সমস্ত কিছু পেয়ে যাবে। সিবিটি 1 এবং সিবিটি 2 কে কেন্দ্র করেই কিন্তু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এই ব্যাচটা করা হয়েছে। তাই যারা চাইছো দাদা অ্যাডমিশন নেব, অ্যাডমিশন নিতে পারো। এই নাম্বারের যে কোনো মাধ্যমে পেমেন্ট করে সরাসরি অ্যাডমিশন নিতে পারো, অথবা পাশে দেখো একটা কিউআর কোড রয়েছে, এই নাম্বারে মানে তুমি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারো। তো দেখো একটা কথা, তোমরা যারা আমার কাছ থেকে আমার সঙ্গে অনেক দিন ধরে জড়িত, আমার কোনো না কোনো একটা ব্যাচ নিয়েছো, তোমাদের জন্য 30% ছাড় আছে। এখান থেকে 30% বাদ দিয়ে যেটা হবে সেটা পেমেন্ট করবে, আমি তাহলেই কিন্তু তোমাকে অ্যাড করে দেবো। কেমন? চলো আজকে প্রথম ক্লাসটা দেখে নাও কম্পিউটারে বেসিক কিছু তথ্যের উপরে। পরের ক্লাস দুটো টেলিগ্রামে পাবে। ক্লাসটা মনোযোগ সহকারে করবে। প্রথমেই দেখবো যে কম্পিউটারের পরিচয়। দাদা, কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যার কাজ হচ্ছে ডেটা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও পুনরুদ্ধার করা। কম্পিউটারের পুরো কথা যদি বলি, সেটা হচ্ছে কমন অপারেটিং মেশিন প্রপোজলি ইউজ ফর টেকনোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। দেখো কম্পিউটার অনেক রকমের হয়। প্রথমেই যদি বলি পিসি, যেটাকে বলে পার্সোনাল কম্পিউটার, এটা একজন ব্যবহারকারীর জন্য তৈরি করা ছোট ও তুলনামূলকভাবে কম দামি হয়। মাইক্রো প্রসেসর চিপ দ্বারা চালিত পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার কি কাজে ব্যবহৃত হয়? ওই তোমার ডেস্কটপ পাবলিশিং, ওয়ার্ক প্রসেসিং, অ্যাকাউন্টিং, স্প্রেডশিট ও ডেটাবেসের ক্ষেত্রে, গেম খেলার ক্ষেত্রে, ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু তোমার এই পার্সোনাল কম্পিউটার ব্যবহার করা হয়। তারপরে চলে আসো, দেখো যে ওয়ার্ক স্টেশন, এটা হচ্ছে মাঝারি থেকে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কম্পিউটার, উচ্চ মানের গ্রাফিক্স যুক্ত থাকে, বড় ডিসপ্লে থাকে, হাই রেজুলেশন থাকে, বেশি র্যাম থাকে, নেটওয়ার্ক সাপোর্ট প্লাস জিইউআই সাপোর্ট করে। আর ব্যবহার করা হয় ডেস্কটপ পাবলিশিংয়ে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, সাধারণত ল্যানে যুক্ত থাকে তোমার এই ওয়ার্ক স্টেশন। স্ট্যান্ড অ্যালোয়ান হিসাবেও কিন্তু কাজ করতে পারে। আর এখানে যে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে ইউনেক্স, উইন্ডোজ এনটি। চলে আসো মিনি কম্পিউটার, এটা হচ্ছে মাঝারি আকারের কম্পিউটার, মাল্টি ইউজার সিস্টেম, প্রায় 250 জন ব্যবহারকারীকে একসাথে পরিষেবা দিতে পারে মিনি কম্পিউটার। দেখো মেইন ফ্রেম কম্পিউটার, এটা হচ্ছে খুব বড় ও ব্যয়বহুল, মানে 100 থেকে 1000 ব্যবহারকারী, মানে হাজার হাজার ব্যবহারকারীরা একসঙ্গে ব্যবহার করতে পারে। একাধিক প্রোগ্রাম একই সাথে চালাতে সক্ষম তোমার এই মেইন ফ্রেম কম্পিউটার। আর তারপরে চলে আসো যে সুপার কম্পিউটার, সব থেকে দ্রুত ও শক্তিশালী কম্পিউটার, অত্যন্ত ব্যয়বহুল, জটিল গণনা ও বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত হয়, যেমন আবহাওয়ার পূর্বাভাস, পারমাণবিক গবেষণা, সিমুলেশন, মহাকাশ বা ভূতাত্ত্বিক বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। কম্পিউটারের বিভিন্ন উপাদান, প্রথমেই চলে আসো ইনপুট ইউনিট। দেখো যে কম্পিউটারের এই অংশে এমন সব ডিভাইস থাকে যেগুলোর সাহায্যে ব্যবহারকারী কম্পিউটারের ডেটা সরবরাহ করে। এটি ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে একটি ইন্টারফেস তৈরি করে। তাহলে নিম্নলিখিত কোনটি ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে একটি ইন্টারফেস তৈরি করে? সেটা হচ্ছে ইনপুট ইউনিট। দেখো ইনপুট ডিভাইসগুলো তথ্যকে কম্পিউটারের কাছে গ্রহণযোগ্য একটি রূপে রূপান্তরিত করে। আউটপুট ইউনিট হচ্ছে কম্পিউটারের এই অংশে এমন সব ডিভাইস থাকে যার সাহায্যে ব্যবহারকারীরা কম্পিউটার থেকে তথ্য গ্রহণ করে। আউটপুট ডিভাইসগুলো কম্পিউটার থেকে প্রাপ্ত আউটপুটকে ব্যবহারকারীদের বোধগম্য একটি রূপে রূপান্তরিত করে। তারপরে দেখে নেব যে সিপিইউ যাকে বলা হয়, তোমার হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। দেখো এটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। সিপিইউ সব ধরনের ডেটা প্রসেসিং ফাংশন সম্পাদন করে। এটি ডেটা বা অন্তর্বর্তী ফলাফল বা নির্দেশাবলী সংরক্ষণ করে এবং কম্পিউটারের সমস্ত অংশের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এবার যেগুলো খুব বিশেষ করে মাথায় রাখবে যে সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে গণ্য করা হয়। সিপিইউ সকল প্রকার ডেটা প্রক্রিয়াকরণ কার্যক্রম সহজতর করে। এটি ডেটা, অন্তর্বর্তী ফলাফল এবং নির্দেশাবলী সংরক্ষণ করে। এটি কম্পিউটারের সকল অংশের পরিচালনা নিয়ন্ত্রণ করে। দেখো সিপিইউ এর নিজস্ব 3টি উপাদান রয়েছে।
কি কি? মেমোরি বা স্টোরেজ ইউনিট, কন্ট্রোল ইউনিট সিইউ, আর একটা এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। দেখো মেমোরি বা স্টোরেজ ইউনিট হলো কম্পিউটার সিস্টেমের এই অংশটি নির্দেশাবলী, ডেটা এবং অন্তর্বর্তী ফলাফল সংরক্ষণ করার কাজ করে। এই ইউনিটটি প্রয়োজনে কম্পিউটারের অন্যান্য অংশে ডেটা প্রেরণ করে। এটিকে অভ্যন্তরীণ স্টোরেজ ইউনিট অথবা সাধারণত প্রধান মেমোরি বা প্রাইমারি স্টোরেজ বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম নামেও কিন্তু উল্লেখ করা হয়। এটি বিভিন্ন গতি, ক্ষমতা এবং ধারণ ক্ষমতায় পাওয়া যায়। প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি হলো কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত দুই ধরনের গুরুত্বপূর্ণ মেমোরি। ঠিক আছে? তা এই মেমোরি ইউনিটের দায়িত্বগুলো কী বা বলতে পারো গুরুত্ব কী? দেখো প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় সমস্ত ডেটা এবং নির্দেশাবলী সংরক্ষণ করার কাজ করে। প্রক্রিয়াকরণের অন্তর্বর্তী ফলাফল সংরক্ষণ করে। প্রক্রিয়াকরণের চূড়ান্ত ফলাফল কোনো আউটপুট ডিভাইসে পাঠানোর আগে তা সংরক্ষণ করার কাজ করে। সকল ইনপুট ও আউটপুট প্রধান মেমোরির মাধ্যমে সরবরাহ করা হয়। দেখে নাও যে সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট, এই ইউনিটটি কম্পিউটারের সমস্ত অংশের কার্যক্রম পরিচালনা করে, কিন্তু কোনো গণনা, তুলনা বা প্রকৃত ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে না। একটা পয়েন্ট ভালো করে মাথায় রাখবে, আমি একদম ডিটেলসে তুলে ধরেছি তোমাদের এখানে, কেমন? দেখো এই ইউনিটের দায়িত্ব বা বিশেষ বৈশিষ্ট্য কি? সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটের বিশেষ বৈশিষ্ট্য হলো তোমার হচ্ছে এটি একটি সিস্টেমের অন্যান্য ইউনিটগুলোর মধ্যে ডেটা ও নির্দেশাবলীর স্থানান্তর সহজতর করার জন্য কাজ করে। এটি সিস্টেমের সকল ইউনিটকে পরিচালনা ও সমন্বয় করে। এটি মেমোরি থেকে নির্দেশাবলী গ্রহণ করে, সেগুলোকে ব্যাখ্যা করে এবং সিস্টেমের কার্যক্রম পরিচালনা করে। এটি স্টোরেজ থেকে ডেটা ফলাফল স্থানান্তর করার জন্য ইনপুট বা আউটপুট ইউনিটের সাথে যোগাযোগ করে। দেখে নাও এটি কোনো প্রক্রিয়া সম্পাদন করে না বা তথ্য সংগ্রহ করে না, কেমন? এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই ইউনিটটি দুইটি উপবিভাগ নিয়ে গঠিত। একটা হচ্ছে অ্যারিথমেটিক বিভাগ, যেটা হচ্ছে কি বা বলতে পারো পাটিগণিত বিভাগ, বা অ্যারিথমেটিক বিভাগ, যেটা হচ্ছে যার দায়িত্ব কি, যার কাজ হলো যোগ, বিয়োগ বা গুণ এবং ভাগের মতো গাণিতিক প্রক্রিয়াগুলো সম্পাদন করা। উপরোক্ত যে প্রক্রিয়াগুলো পুনরাবৃত্তিমূলক ব্যবহারের মাধ্যমে জটিল প্রক্রিয়াগুলোর একটি সম্পূর্ণ সেট সম্পাদন করা হয়। আর দেখে নাও যে লজিক সেকশন বা লজিক বিভাগ কি? এই লজিক বিভাগ বা লজিক ইউনিটের দায়িত্ব হলো এনওআর, এএনডি, এনওটি, এনএএনডি, এক্সওআর, ওআর, এই সমস্ত কাজে লজিক অপারেশনগুলো সম্পাদন করাই হচ্ছে লজিক বিভাগের কাজ। দেখে নাও যে ইনপুট ডিভাইসগুলো কী কী? ইনপুট ডিভাইসের মধ্যে পড়ছে কিবোর্ড, মাউস, জয়স্টিক, লাইট পেন, ট্র্যাক বল, স্ক্যানার, গ্রাফিক ট্যাবলেট, তারপরে মাইক্রোফোন, ম্যাগনেটিক ইঙ্ক কার্ড রিডার, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, তারপরে বারকোড রিডার, এগুলো সবই কিন্তু ইনপুট ডিভাইসের নাম। তা প্রথমেই দেখব কিবোর্ড সম্পর্কে একটু দেখে নেব। দেখো কিবোর্ড হলো কম্পিউটারের সবচেয়ে মৌলিক ইনপুট ডিভাইস। এটি ডেটা ও নির্দেশ ইনপুট করার জন্য ব্যবহৃত হয়। কিবোর্ড লেআউট সাধারণত টাইপরাইটারের মতো আর কি হয়। তা পুরনো কিবোর্ডে তোমার এই 84 বা 101 বা 102টি কি থাকলেও বর্তমান সময়ে 104 বা 100 মানে 104টা থেকে 108টা কি প্রচলিত বা আছে, যার মধ্যে টাইপিং কি এ থেকে জেড আর হচ্ছে তোমার 0 থেকে 9। মূলত এই টাইপিং কি তোমার হচ্ছে লেখা ও সংখ্যা ইনপুটের জন্য ব্যবহৃত হয়। দেখে নাও যে নিউমেরিক কিপ্যাড দ্রুত সংখ্যা ইনপুট ও ক্যালকুলেশনের কাজে ব্যবহৃত হয়। ফাংশন কি রয়েছে F1 থেকে F12, ঠিক আছে, যেটা কি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। নিয়ন্ত্রণ কি রয়েছে তোমার এই যে কন্ট্রোল, অ্যাল্ট, ইএসই, অ্যারো, এইগুলো। আর দেখে নাও যেগুলো কি কার্সার ও তোমার সিস্টেম নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ কি যেমন তোমার এন্টার, শিফট, তারপরে ক্যাপস লক, তারপরে স্পেস বার, নাম্বার লক, এগুলো হচ্ছে বিশেষ কি যেগুলো বিভিন্ন বিশেষ কাজ সম্পূর্ণ করে, কেমন? তাহলে কোনটা কোন কিসের মধ্যে পড়ছে? দেখো ফাংশন কি হচ্ছে F1 থেকে F12, নিয়ন্ত্রণ কি এইগুলো, বিশেষ কি এইগুলো, ঠিক আছে। তারপরে টাইপিং কি এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে। চলে আসো মাউস। দেখো মাউস হলো সবচেয়ে বেশি ব্যবহৃত একটি পয়েন্টিং ইনপুট ডিভাইস। এটি স্ক্রিনে কার্সারের অবস্থান নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। পুরনো মাউসের নিচে বল থাকতো, আর এখনকার সময়ে সেন্সার দিয়ে মুভমেন্ট শনাক্ত করা হয়। মাউসে সাধারণত দুইটি বাটন থাকে, একটা হচ্ছে লেফট ক্লিক, রাইট ক্লিক, মাঝখানে স্ক্রোল হুইল থাকে যা পেজ স্ক্রোল করতে সাহায্য করে। মাউসের নড়াচড়া সমতল পৃষ্ঠে কার্সার মুভমেন্ট রূপান্তরিত হয়। মাউস দিয়ে সরাসরি টেক্সট ইনপুট করা যায় না, মাথায় রাখবে, কেমন? আর
এটি ব্যবহার করা সহজ এবং সস্তা ডিভাইস। কিবোর্ড অ্যারো কি তুলনায় মানে কিবোর্ডের অ্যারো কির তুলনায় মাউসের কার্সার দ্রুত নিয়ন্ত্রণ করতে পারে। জয়স্টিক দেখো, জয়স্টিক হলো একটি ইনপুট ডিভাইস, এটি কার্সারের অবস্থান নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এতে একটি লম্বা দণ্ড থাকে যা সব দিকে নাড়ানো যায়। এটি সেন্সারের মাধ্যমে মুভমেন্ট শনাক্ত করে সিগন্যাল পাঠায়। জয়স্টিকের কাজ অনেকটা মাউসের মতনই। এটি প্রধানত সিএডি ও কম্পিউটারের গেমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লাইট পেন দেখো, লাইট পেন হলো কলমের মতো একটি পয়েন্টিং ইনপুট ডিভাইস। এটি স্ক্রিনে আইটেম নির্বাচন ও আঁকার কাজে ব্যবহৃত হয়। এটি তোমার হচ্ছে কি মানে এর ডগায় কি ফটোসেল ও অপটিক্যাল সেন্সার থাকে। স্ক্রিনে ছোঁয়ালে তোমার হচ্ছে একটি অবস্থান শনাক্ত করে। এটি সিপিইউতে ডিজিটাল সংকেত পাঠায়। ট্র্যাক বল দেখো, ট্র্যাক বল হলো মাউসের মতো একটি পয়েন্টিং ইনপুট ডিভাইস। এটি সাধারণত ল্যাপটপ ও নোটবুক কম্পিউটারে ব্যবহৃত হয়। আর এর ওপরের দিকে একটি বল থাকে যা আঙুল দিয়ে ঘোরানো হয়। বলের নড়াচড়া সেন্সারের মাধ্যমে কার্সার নিয়ন্ত্রণ করে। এতে ডিভাইস না সরিয়ে শুধু বল ঘুরিয়েই তোমার হচ্ছে কার্সার চালানো যায়। মাউসের তুলনায় এটি কম জায়গা দখল করে। স্ক্যানার একটি ইনপুট ডিভাইস যা কাগজে তথ্যকে ডিজিটাল ফরম্যাট রূপান্তর করে। আর এটি ফটোকপি মেশিনের মতো কাজ করে। উচ্চ রেজলিউশনের ছবি তৈরি করে কম্পিউটারে সংরক্ষণ করে। স্ক্যান করা ডেটা পরে এডিট ও শেয়ার করা যায়। দেখো, ডিজিটাইজার কি? ডিজিটাইজার হচ্ছে তোমার অ্যানালগ তথ্যকে ডিজিটাল রূপে রূপান্তর করে। এটি ক্যামেরা তোমার হচ্ছে টিভি সিগন্যালকে ডিজিটাল ডেটায় পরিবর্তন করে। এটি গ্রাফিক্স ট্যাবলেটও বলা হয় এই তোমার হচ্ছে ডিজিটাইজারকে, ঠিক আছে। এটি ছবি ও গ্রাফিক্সকে বাইনারি ইনপুটে রূপান্তর করে। অঙ্কন ও ডিজাইনের কাজে বেশি ব্যবহৃত হয়। মাইক্রোফোন শব্দ ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত ইনপুট ডিভাইস। এটি শব্দকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে মাল্টিমিডিয়া রেকর্ডিং, মিউজিক মিক্সিংয়ে ব্যবহৃত হয়। তা দেখো, মাইক তোমার এই হচ্ছে একটি এমআইআরসি একটি ইনপুট ডিভাইস যা ব্যাংকে চেক প্রসেসিংয়ে ব্যবহৃত হয়। তা দেখো, এই চেকের তথ্য চুম্বকীয় কালি দিয়ে লেখা থাকে। মেশিন সেন্সার দিয়ে এই তথ্য পড়া হয়। এটি দ্রুত ও নির্ভুল ডেটা প্রসেসিং নিশ্চিত করতে সাহায্য করে। ওসিআর বলে তো তোমার হচ্ছে অপটিক্যাল চেজার রেডার। তা দেখো, অপটিক্যাল চেজার রাডার এটা হচ্ছে তোমার কি ওই মুদ্রিত লেখাকে ডিজিটাল টেক্সটে রূপান্তর করে। এটি স্ক্যানারের মতো হলেও সরাসরি টেক্সট পড়ে ছবি নয় কিন্তু, ঠিক আছে। আর অক্ষর ধরে ধরে স্ক্যান করে মেশিন পাঠযোগ্য কোডে রূপান্তর করে। আর আউটপুট সিস্টেম মেমোরিতে সংরক্ষণ করা হয়। এটি পূর্ব নির্ধারিত ফরম্যাটে কাজ করে। বারকোড রিডার কি? বারকোড রিডার হলো দেখো তোমার হচ্ছে সাদা কালো রেখা পড়ার ইনপুট ডিভাইস বলতে পারো। এটি আলো ও সেন্সারের মাধ্যমে ডেটা স্ক্যান করে বারকোডকে আলফা নিউমেরিক ডেটায় রূপান্তর করে। তারপরে পণ্য লেবেল, মূল্য ট্যাগ ও লাইব্রেরিতে ব্যবহৃত হয়। এটি হ্যান্ড হেল্ড বা স্থির স্ক্যানার হতে পারে। কেমন? চলে আসো ওএমআর, যেটাকে বলা হয় অপটিক্যাল মার্ক রিডার, যেটা তোমার এই যে চিহ্নগুলোকে শনাক্ত করার একটা ইনপুট ডিভাইস। এটি পেন্সিল বা কলমের দাগ পড়ে ডেটা সংরক্ষণ করে পুনর্নির্ধারিত ফরম্যাটে কাজ করে। বহু নির্বাচনী পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে ব্যবহৃত হয় তোমার হচ্ছে ওএমআর। কেমন? আর দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে ফলাফল বিশ্লেষণ করতে পারে। চলে আসো এবার আউটপুট ডিভাইসটা দেখে নাও, যার মধ্যে প্রথমেই দেখবো যে মনিটর হলো একটি আউটপুট ডিভাইস। মনিটর হলো কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস। এটি পিক্সেল দিয়ে ছবি প্রদর্শন করে। রেজলিউশন পিক্সেলের সংখ্যা ও আকারের উপর নির্ভর করে। মনিটর দুই ধরনের স্ক্রিন রয়েছে, একটা সিআরটি আর একটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। সিআরটি অর্থাৎ ক্যাথোড রে টিউব, যেটা হচ্ছে কি দেখো, এই সিআরটি মনিটর পিক্সেল দিয়ে ছবি তৈরি করে। পিক্সেল ছোট হলে ছবি বেশি স্পষ্ট হয়। পুরনো সিআরটি স্ক্রিনে সাধারণত 80x25 অক্ষর দেখানো যেত। সিআরটির অসুবিধা কি, যে আকার বড় এবং বিদ্যুৎ খরচটা বেশি হয়। আর প্যানেল ডিসপ্লে দেখো, ডিসপ্লেতে তোমার ফ্ল্যাট প্যানেল মনিটর আকারে ছোট হয়, হালকা ও কম বিদ্যুৎ খরচ করে। এটি ল্যাপটপ, ক্যালকুলেটর, গেম ও আধুনিক ডিসপ্লেতে ব্যবহৃত হচ্ছে। এমিটিভ ডিসপ্লে তোমার হচ্ছে নিজে আলো তোমার হচ্ছে কি করতে পারে, উৎপন্ন করে। আর নন এমিটিভ ডিসপ্লে বাইরের আলো ব্যবহার করে।
কেমন? প্রিন্টারের কথায় আসো, প্রিন্টার আর একটা আউটপুট ডিভাইস। তা দেখো যার কাজ হচ্ছে কি কাগজের তথ্য প্রিন্ট করা। প্রিন্টার প্রধানত দুই ধরনের, ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট প্রিন্টার কালি রিবনে আঘাত করে প্রিন্ট করে, এটি কম খরচে বেশি প্রিন্টের জন্য উপযোগী। আর হচ্ছে মাথায় রাখবে কাজের সময় বেশি শব্দ সৃষ্টি করে, কাগজের সাথে সরাসরি সংস্পর্শে প্রিন্ট হয়। দুই ধরনের ক্যারেক্টার প্রিন্টার এবং লাইন প্রিন্টার রয়েছে। ক্যারেক্টার প্রিন্টার একবারে একটি অক্ষর প্রিন্ট করে, আর এর মধ্যে রয়েছে ডট ম্যাট্রিক্স আর ডেইজি হুইল। দেখো ডট ম্যাট্রিক্স হচ্ছে পিনের মাধ্যমে ডট ডট তৈরি করে অক্ষর গঠন করে। এটি সস্তা ও ব্যাপকভাবে ব্যবহৃত ছিল। বিভিন্ন ভাষায় অক্ষর প্রিন্ট করতে সক্ষম, এর গতি ধীর এবং প্রিন্টের মান কম, এটি বেশি তাপ উৎপন্ন করে। ডেইজি হুইল প্রিন্টারের হেড, মাথায় রাখবে হেড ফুলের পাপড়ির মতো, এটি ভালো মানের অক্ষর প্রিন্ট করতে ব্যবহৃত হয়, অফিসের ওয়ার্ক প্রসেসিং কাজে বেশি ব্যবহৃত হয়, ফন্ট সহজে পরিবর্তন করা যায়। আর দেখো ড্রাম প্রিন্টার হচ্ছে ড্রাম আকৃতির হেড ব্যবহার করে প্রিন্ট করে, একবার ঘূর্ণয়নে এটি লাইন প্রিন্ট করে, খুব উচ্চ গতিতে প্রিন্ট করতে পারে। ফন্ট পরিবর্তন করা যায় না, এখানে দাম বেশি এবং বর্তমানে কম ব্যবহৃত হয়। চেইন প্রিন্টারের ক্যারেক্টার সেট একটি চেইনের মতো থাকে, এতে সাধারণত 48 অথবা বলবা যে 84 বা 96টি অক্ষর সেট থাকে। বুটিং কি দাদা? বুটিং হলো কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বুটিং বলা হয়। বুটিংয়ে অপারেটিং সিস্টেম মেমোরিতে লোড হয়। বিআইওএস প্রথম চালু হওয়া প্রোগ্রাম, মাথায় রাখবে বিআইওএস হার্ডওয়্যারে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। তারপরে রিবুটিং হলো কি চালু অবস্থায় পুনরায় চালু করাই হচ্ছে রিবুটিং। সফটওয়্যার বা হার্ডওয়্যার ইনস্টলের পর রিবুট দরকার হতে পারে। কোল্ড বুটিং হচ্ছে পাওয়ার অন করে শুরু হয়। আর ওয়ার্ম বুটিং হলো চালু অবস্থায় রিস্টার্ট করা, ওয়ার্ম বুটিং বলে। কম্পিউটারের প্রজন্ম বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ এখান থেকে প্রশ্ন আছে। দেখো কম্পিউটার পরিভাষায় প্রজন্ম বলতে সেই প্রযুক্তির পরিবর্তনকে বোঝায় যার উপর ভিত্তি করে কম্পিউটার সিস্টেমটি ডিজাইন করা হয়েছে বা যেটিতে একটি কম্পিউটার ব্যবহৃত হচ্ছে বা হতো। মূলত বিভিন্ন হার্ডওয়্যার প্রযুক্তির মধ্যে পার্থক্য করার জন্যই প্রজন্ম শব্দটি ব্যবহৃত হতো। বর্তমানে প্রজন্ম বলতে হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়কেই বোঝায়, যা সম্মিলিতভাবে একটি সম্পূর্ণ কম্পিউটার সিস্টেম তৈরি করে। আজ পর্যন্ত কম্পিউটারে 5টি প্রজন্ম এসেছে, নিচের তালিকায় আমরা সেই 5টি দেখে নেব। দেখো তা আনুমানিক, আচ্ছা দেখে নাও যে প্রসেসিং হার্ডওয়্যারের উপর ভিত্তি করে কম্পিউটারে 5টি প্রধান প্রজন্ম। প্রথম প্রজন্ম সালটা একটু দেখে রাখবে, 1946 থেকে 1959 এই সালের মধ্যেই চলেছিল প্রথম প্রজন্মের কম্পিউটার, যেটা ছিল ভ্যাকুয়াম টিউবের। ঠিক আছে, ভ্যাকুয়াম টিউবে তৈরি এই কম্পিউটারগুলো ছিল খুব বড়, মানে একটা ঘরের সমান, প্রচুর গরম হতো এবং ধীর গতিতে কাজ করতো। মেশিনের ভাষা ব্যবহার করা হতো তোমার এই প্রথম প্রজন্মের কম্পিউটার ভ্যাকুয়াম টিউবের দ্বারা। দ্বিতীয় প্রজন্মের মধ্যে রয়েছে, সালটা দেখে নেবে, যে 59 থেকে 65, যেখানে ট্রানজিস্টর ব্যবহৃত হতো। ভ্যাকুয়াম টিউবের বদলে ট্রানজিস্টর ব্যবহার করায় কম্পিউটারের ছোট, দ্রুত এবং নির্ভরযোগ্য হয়। অ্যাসেম্বলি ভাষা ব্যবহার শুরু হয় তোমার এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মাধ্যমে। তৃতীয় প্রজন্ম 65 থেকে 71, ইন্টিগ্রেটেড সার্কিট আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহৃত হয়। দেখো ট্রানজিস্টরের বদলে আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়। কম্পিউটার আরও ছোট, সস্তা ও দ্রুত হয়। মনিটর ও কিবোর্ড ব্যবহার শুরু হয়েছিল তোমার তৃতীয় প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রেই। চতুর্থ প্রজন্ম দেখে নাও যে 1971 থেকে বর্তমান সময় পর্যন্ত, যেখানে মাইক্রো প্রসেসর ভিএলএসআই আর কি ব্যবহৃত হচ্ছে। এই প্রজন্মে হাজার হাজার আইসি তোমার হচ্ছে একটি মাত্র চিপে যুক্ত করা হয়। পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট এই প্রজন্মের অবদান। পঞ্চম প্রজন্মের মধ্যে রয়েছে বর্তমান থেকে ভবিষ্যৎ, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, এটি হলো আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেখানে ইউএলএসআই এবং সাথে এআই প্রযুক্তি দ্বারা এই পঞ্চম প্রজন্মের কম্পিউটারে রয়েছে। আর কম্পিউটারে হচ্ছে এই প্রজন্মে পঞ্চম প্রজন্মে কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে, ভাষা বুঝতে ও ভয়েস কমান্ডে কাজ করতে পারে, যেমন চ্যাট জিপিটি, রোবোটিক্স, এগুলো কিন্তু পঞ্চম প্রজন্মের মধ্যে পড়ছে। কেমন? এই প্রজন্মগুলো মাথায় রাখবে। চলে আসো কম্পিউটারের ইতিহাস সম্পর্কে একটু আমরা জেনে নেব। দেখো অ্যাবাকাস তোমার হচ্ছে এই পুঁথি সরিয়ে যোগ বিয়োগ করার প্রাচীন গণনা যন্ত্র। তাহলে পুঁথি সরিয়ে যোগ বিয়োগ করার প্রাচীন গণনা যন্ত্রের নাম কি? অ্যাবাকাস। জোসেফ মারি
পাঞ্চ কার্ড দিয়ে প্রোগ্রাম যোগ্য তাঁত তৈরি করেছিলেন কে? জোসেফ মারি। চার্লস ব্যাবেজ 1830-এর দশকে তিনি প্রথম অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক একটি প্রোগ্রামেবল যান্ত্রিক কম্পিউটারের ধারণা ও ডিজাইন করেন, যা আজকের আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি স্থাপন করেছিল। তাই এই চার্লস ব্যাবেজকেই আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। কেমন? তারপরে দেখো যে হারমান হলারি, যিনি 1880-র দশকের শেষের দিকে একটি ইলেকট্রো মেকানিক্যাল পাঞ্চ কার্ড ট্যাবুলেটিং মেশিন তৈরি করেন, যে এটি 1990 সালের মার্কিন আদমশুমারি তথ্য দ্রুত গণনা এবং বিশ্লেষণের জন্য তৈরি করা হয়েছিল। তারপরে দেখে নাও ইএনআই-এসি, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার হলো বিশ্বের প্রথম সাধারণ উদ্দেশ্যমূলক ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার, যা 1946 সালে 15 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পেনসিলভেনিয়ায় চালু হয়েছিল। বিশ্বের প্রথম বাণিজ্যিক কম্পিউটারের নাম হলো UNIVAC-1, অর্থাৎ ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার 1। এটি 1951 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছিল। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম আমরা দেখে নেব, যেগুলো পরীক্ষায় আসে। দেখো, সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ALU তোমার হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, RAM র্যাম অর্থাৎ র্যান্ডম হচ্ছে অ্যাক্সেস মেমোরি, ROM অর্থাৎ রিড অনলি মেমোরি, HDD অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ, SSD সলিড স্টেট ড্রাইভ, তারপরে হচ্ছে VDU অর্থাৎ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, OCR অর্থাৎ অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, OMR অপটিক্যাল মার্ক রিকগনিশন, MICR অর্থাৎ ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, GUI অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তারপরে দেখে নাও CLI অর্থাৎ হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সোর্স URL ইউনিফর্ম রিসার্চ লোকেটর, LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক, WAN WAN অর্থাৎ ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক, USB ইউনিভার্সাল সিরিয়াল বাস, PDF পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, আর HTML হাইপার টেক্সট হচ্ছে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, একটু মাথায় রেখো। গুরুত্বপূর্ণ ফাইল এক্সটেনশন দেখে নাও। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল এক্সটেনশনের মধ্যে রয়েছে তোমার হচ্ছে .doc, .docx, আর PDF এর জন্য .pdf, তারপরে টেক্সট ফাইলের জন্য তোমার হচ্ছে কি .txt। স্প্রেডশিট এবং প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত হয়। এক্সেল ফাইলের মধ্যে বলবা যে দাদা এক্সেল ফাইলের জন্য বলবা .xls ব্যবহৃত হয়, অথবা .xlsx। ঠিক আছে, আর পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে .ppt বা বলবা যে .pptx ব্যবহৃত হয়। ইমেজ ফাইলের জন্য যে এক্সটেনশন ব্যবহৃত হয় সেটা হচ্ছে JPG, তারপরে হচ্ছে দেখে নাও PNG বা GIF। অডিও ভিডিওর ক্ষেত্রে MP3, MP4, AVI। আর প্রোগ্রামিং ও ওয়েবের ক্ষেত্রে তোমার হচ্ছে HTML, CSS এগুলো ব্যবহৃত হয়। কম্পিউটারের মেমোরি দেখো, কম্পিউটার মেমোরি তথ্য ও নির্দেশ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। মেমোরি ছোট ছোট সেল নিয়ে গঠিত এবং প্রত্যেকটি আলাদা অ্যাড্রেস থাকে। তা মেমোরি অ্যাড্রেস 0 থেকে সাইজ 1 পর্যন্ত হয়। মেমোরি হচ্ছে 3 রকমের: ক্যাশে মেমোরি, প্রাথমিক আর সেকেন্ডারি। ক্যাশে মেমোরি তোমার হচ্ছে সবচেয়ে দ্রুতগতির মেমোরি। এটি CPU ও প্রধান মেমোরির মধ্যে বাফার হিসাবে কাজ করে। ঘন ঘন ব্যবহৃত ডেটা ও প্রোগ্রাম এতে সংরক্ষিত থাকে। প্রধান মেমোরির তুলনায় কম অ্যাক্সেস টাইম লাগে। এটি অস্থায়ী ডেটা সংরক্ষণ করে, এর ধারণ ক্ষমতা কম এবং খুব ব্যয়বহুল। এই প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু মাথায় রাখবে। কেমন? প্রাথমিক মেমোরিতে দেখে নাও যে বর্তমানে ব্যবহৃত ডেটা ও নির্দেশাবলী সংরক্ষণ করে। বিদ্যুৎ বন্ধ হলে ডেটা মুছে যায়। এটি সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। এটি র্যাম আর রমে বিভক্ত। এটি কম্পিউটারের প্রধান কার্যকরী মেমোরি। সেকেন্ডারি মেমোরির তুলনায় দ্রুত এটা। প্রাথমিক মেমোরি ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না, মাথায় রাখবে। সেকেন্ডারি মেমোরির কথায় আসি। সেকেন্ডারি মেমোরি হচ্ছে তোমার নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি। এটি হচ্ছে প্রধানত মেমোরির তুলনায় ধীর গতির, মানে প্রধান মেমোরির তুলনায় ধীর গতি এটা। আর ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে। CPU সরাসরি অ্যাক্সেস করতে পারে না। তারপরে মাথায় রাখবে যে অথবা রুটিনের মাধ্যমে ডেটা অ্যাক্সেস করা হয়, যেমন হচ্ছে হার্ড ডিস্ক, তারপরে CD RAM, CD-ROM, তারপরে DVD। ঠিক আছে,
বিদ্যুৎ বন্ধ হলেও ডেটা থেকে যায় এখানে, আর এটি ব্যাকআপ মেমোরি নামে পরিচিত। প্রাথমিক মেমোরি ছাড়া কম্পিউটার চলতে পারে কিন্তু সেকেন্ডারি ছাড়া চলতে পারে না। দেখো আগেরটা আমরা দেখেছিলাম কি, যে প্রাথমিক মেমোরি ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না, আর সেকেন্ডারি মেমোরি ছাড়া, মাথায় রাখবে, হচ্ছে সেকেন্ডারি মেমোরি ছাড়া কিন্তু কম্পিউটার চলতে পারে না। প্রাথমিক মেমোরি ছাড়া কম্পিউটার কাজ করতে পারবে না ঠিকই, কিন্তু কম্পিউটার চলতে পারবে, কিন্তু সেকেন্ডারি মেমোরি ছাড়া কম্পিউটার চলতেই পারবে না। চলে আসো র্যাম, দেখে নাও। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হলো সিপিইউ এর অভ্যন্তরীণ রিড বা রাইট মেমোরি। এটি অস্থায়ী মেমোরি, বিদ্যুৎ বন্ধ হলে ডেটা মুছে যায়, যে কোনো লোকেশন সমান সময়ে অ্যাক্সেস করা যায়। এটি দ্রুত কিন্তু ব্যয়বহুল। র্যাম ছোট আকারের এবং সীমিত ক্ষমতা সম্পূর্ণ। আর দেখো ইউপিএস ব্যবহার হলে ডেটা সংরক্ষণে সাহায্য করে। র্যাম হচ্ছে দুই রকমের রয়েছে, এস র্যাম আর ডি র্যাম। যেটা এস অর্থাৎ স্ট্যাটিক র্যাম, যেটা কি দেখো বিদ্যুৎ থাকলে ডেটা ধরে রাখে, রিফ্রেশ লাগে না, 6টি ট্রানজিস্টর দিয়ে গঠিত, খুব দ্রুত কাজ করে, ক্যাশে মেমোরি হিসাবে ব্যবহৃত হয়, আকার বড়, ব্যয়বহুল, বিদ্যুৎ খরচ বেশি। আর ডাইনামিক র্যাম, যেটা ডি র্যাম অর্থাৎ ডাইনামিক র্যাম, এটা হচ্ছে ডেটা ধরে রাখতে বারবার রিফ্রেশ করতে হয়, একটি ট্রানজিস্টর ও একটি ক্যাপাসিটর দিয়ে গঠিত। আর তোমার এই এস র্যামের তুলনায় ধীর, সিস্টেম মেমোরি হিসাবে ব্যবহৃত হয়, আকার ছোট ও সস্তা, বিদ্যুৎ খরচটা কম। রমের কথায় আসো, রিড অনলি মেমোরি। রমে ডেটা শুধু পড়া যায়, লেখা যায় না। এটি নন ভোলাটাইল মেমোরি, যে ডেটা স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। কম্পিউটার চালু করার নির্দেশাবলী এতে থাকে, বলতে পারো বুটিং এখানে থাকে। অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও ব্যবহৃত হয়। আর দেখো এখানে এর মধ্যে রয়েছে একটা ইপি রম, যেটা অতি বেগুনি রশ্মি দিয়ে মুছে ফেলা যায়, ডেটা প্রায় 10 বছর পর্যন্ত সংরক্ষিত থাকে। এবার এগুলো একটু দেখে দিও, যে 1 বাইট সমান 8 বিট, মাথায় রাখবে 1 বাইট সমান 8 বিট। আর যদি বলি যে 1024 বাইট সমান কত কেবি, 1 কেবি। দেখো 1 বাইট সমান 8 বিট, আর 1024 বাইটস সমান 1 কেবি। তাহলে উল্টো করে পড়ো, ভালো মাথায় রাখবে। কেবি অর্থাৎ কিলোবাইট, মানে 1 কিলোবাইট সমান 1024 বাইট। এমবি মানে মেগাবাইট, 1 মেগাবাইট সমান 1024 কেবি। 1 জিবি সমান 1024 এমবি। দেখো সবই 1024 হবে, শুধু মাথায় রাখবা কেবি থাকলে বাইট হবে, এমবি থাকলে কেবি, জিবি থাকলে এমবি, টিবি থাকলে জিবি, পিবি থাকলে টিবি। মানে পিবি থাকলে মানে কি, মানে 1 পিবি সমান 1024 টিবি। বিষয়টা বুঝতে পারছো? 1 ইবি সমান 1024 পিবি, 1 জেডবি সমান 1024 ইবি, তারপরে 1 ওয়াইবি সমান 1024 জেডবি। বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কি আমরা দেখব, বিশেষ করে এমএস ওয়ার্ড আর এমএস এক্সেলটা মাথায় রাখবে। আর সবগুলো একটু দেখে নাও, যে অ্যাল্ট প্লাস এফ, যেটা বর্তমান প্রোগ্রামের ফাইল মেনু খোলার জন্য, অ্যাল্ট প্লাস ই বর্তমান প্রোগ্রামের এডিট অপশন দেখানোর জন্য, F1 যে কোনো প্রোগ্রামের জন্য হেল্প খোলার জন্য, কন্ট্রোল প্লাস এ পুরো টেক্সট সিলেক্ট অর্থাৎ নির্বাচন করার জন্য, কন্ট্রোল প্লাস এক্স নির্বাচিত অংশ কেটে ফেলার জন্য, কন্ট্রোল প্লাস ডিলেট নির্বাচিত আইটেম মানে কাট করে মুছে ফেলার জন্য, কন্ট্রোল প্লাস সি নির্বাচিত অংশ কপি করার জন্য, কন্ট্রোল প্লাস ইনসার্ট যেটা নির্বাচিত অংশ কপি করার জন্য, কন্ট্রোল প্লাস ভি কপি করা অংশ পেস্ট করার জন্য, শিফট প্লাস ইনসার্ট এটা হচ্ছে কপি করা অংশ পেস্ট করার জন্য কিন্তু ব্যবহৃত হয়। তারপরে দেখে নাও হোমে টিপ দিলে পরে লাইন শুরুতে নিয়ে যাবে। আর কন্ট্রোল প্লাস হোমে তোমার ডকুমেন্টের একদম শুরুতে নিয়ে যায়, কন্ট্রোল প্লাস এন্ড ডকুমেন্টের একদম শেষে নিয়ে যায়, শিফট প্লাস হোম বর্তমান অবস্থা থেকে লাইনের শুরু পর্যন্ত নির্বাচন করে, শিফট প্লাস এন্ড মানে বর্তমান অবস্থা থেকে লাইনের শেষ পর্যন্ত নির্বাচন করে। আর হচ্ছে তোমার এই কন্ট্রোল প্লাস লেফট অ্যারো এটা টিপলে পরে একবারে একটি শব্দ বাঁ দিকে যায়, আর কন্ট্রোল প্লাস রাইট অ্যারো টিপলে পরে একবারে একটি শব্দ ডান দিকে যায়। এবার দেখো উইন্ডোজের শর্টকাট কি দেখবো, যে অ্যাল্ট প্লাস ট্যাব যেটা খোলা অ্যাপগুলোর মধ্যে দ্রুত পরিবর্তন করে, অ্যাল্ট শিফট ট্যাব খোলা অ্যাপগুলোর মধ্যে উল্টো দিকে পরিবর্তন করার জন্য, অ্যাল্ট প্লাস প্রিন্ট স্ক্রিনে তুমি যদি টিপ দাও তাহলে বর্তমান সক্রিয় উইন্ডোর তোমার হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য আর কি। কন্ট্রোল অ্যাল্ট আর ডিলেট একসঙ্গে 3টে টিপলে পরে সিকিউরিটি অপশন খুলে যাবে। আর কন্ট্রোল প্লাস তোমার হচ্ছে স্কেপটা টিপলে পরে স্টার্ট মেনু খোলার জন্য টেপা হয়। তারপরে অ্যাল্ট প্লাস স্কেপটা টিপলে টাস্ক বারের তোমার হচ্ছে থাকা অ্যাপগুলোর মধ্যে ক্রমানুসারে পরিবর্তন করার জন্য, F2 হচ্ছে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য, F3 হচ্ছে ফাইল বা ফোল্ডার খোঁজার অপশান চালু করার জন্য, F4 হচ্ছে ফাইল এক্সপ্লোরারে হচ্ছে ড্রাইভ বা লোকেশন সিলেকশন বার খোলার জন্য, F5 হচ্ছে বর্তমান পেজ বা উইন্ডো রিফ্রেশ করার জন্য, অ্যাল্ট প্লাস F4 যেটা বর্তমানে
খোলা প্রোগ্রাম বন্ধ করার জন্য, কন্ট্রোল প্লাস F4 কোনো প্রোগ্রামের ভেতরে সক্রিয় উইন্ডো বন্ধ করার জন্য, তারপরে কন্ট্রোল প্লাস প্লাস কি টিপলে পরে তোমার হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরারের কলামের তোমার হচ্ছে এই পোস্ত স্বয়ংক্রিয়ভাবে ঠিক করার জন্য, তারপরে অ্যাল প্লাস এন্টার নির্বাচিত ফাইল বা ফোল্ডারের তোমার হচ্ছে প্রপার্টিস খোলার জন্য আর কি, শিফট প্লাস F10 যেটা হচ্ছে রাইট ক্লিকের কাজ করে, শিফট প্লাস ডিলেট যেটা ফাইল বা ফোল্ডারে স্থায়ীভাবে ডিলেট করার জন্য বা মুছে ফেলার জন্য, রিসাইকেল বিনে পাঠানোর জন্য। তারপরে চলে আসো এমএস ওয়ার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কি, বেশ গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ এমএস ওয়ার্ডটা মাথায় রাখবা। দেখো কন্ট্রোলটা আমি বারবার বলছি না, এতে কি সিলেক্ট বা নির্বাচন করার জন্য, একসাথে সব নির্বাচনের জন্য, বিতে বোল্ড অর্থাৎ মোটা করার জন্য অক্ষরগুলোকে, সি ফর কাট অর্থাৎ কপি করার জন্য, এক্সে তোমার হচ্ছে কি ওই যে কাট করা অংশটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। আর তোমার ভিতে হচ্ছে পেস্ট করার জন্য, জেডে হচ্ছে আনডু করার জন্য, ওয়াইতে রিডু করার জন্য, আর এনে নতুন ফাইল খোলার জন্য, ওতে ওপেন করার জন্য, এসে সেভ করার জন্য, পিতে প্রিন্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস পি টেপা হয়। F12 হচ্ছে কি দেখো নতুন নামে ফাইল সেভ করে, কন্ট্রোল প্লাস এফে নির্দিষ্ট শব্দ বা বাক্য খুঁজে বার করে, এইচে একটি শব্দ জায়গায় অন্য শব্দ বসানোর জন্য, কন্ট্রোল প্লাস জি নির্দিষ্ট পেজ বা লাইন দ্রুত যাওয়ার জন্য, তারপরে কন্ট্রোল প্লাস আই লেখাকে ইতালিক বা তির্যক বা বাঁকানোর জন্য, ঠিক আছে। আর কন্ট্রোল প্লাস ইউ যেটা হচ্ছে লেখার নিচে দাগ দেওয়ার জন্য, কন্ট্রোল প্লাস কে লেখার কোনো লেখা বা তোমার হচ্ছে ওয়ার্ডে লিঙ্ক যোগ করার জন্য, এলে লেখা বাঁদিকে চলে যাবে লেফটে, ইতে মাঝখানে চলে যাবে, আর হচ্ছে আর টিপলে পরে ডান পাশে চলে যাবে, রাইটে চলে যাবে। আর কন্ট্রোল প্লাস জে টিপলে পরে দুই পাশ সমান করে সাজানোর জন্য, এমে প্যারাগ্রাফ ডান দিকে সরানোর জন্য, টিতে প্রথম লাইন বাদে বাকি লাইন সরানোর জন্য কন্ট্রোল প্লাস টি টেপা হয় এমএস ওয়ার্ডে, কেমন। তারপরে এমএস ওয়ার্ডে দেখো কন্ট্রোল প্লাস হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে ব্যাকেট, যেটা হচ্ছে থার্ড ব্যাকেটের হচ্ছে আর কি তোমার হচ্ছে ক্লোজ ব্যাকেট বলতে পারো, যে কন্ট্রোল প্লাস ক্লোজ ব্যাকেট যেটা ফ্রন্ট সাইজ একটু বড় করে, আর ওপেন ব্যাকেটে ফ্রন্ট সাইজ একটু ছোট করে, কন্ট্রোল শিফট আর এফ এটা একসঙ্গে টিপলে পরে ফ্রন্ট পরিবর্তনের অপশন আনে। কন্ট্রোল প্লাস তারপর হচ্ছে অ্যারো উপর নিচে এই চিহ্ন দেখতে পাচ্ছ টিপলে পরে প্যারাগ্রাফ শুরু এবং হচ্ছে শুরু বা শেষে যাওয়ার জন্য, কন্ট্রোল প্লাস হোম ডকুমেন্ট একদম শুরুতে যায়, কন্ট্রোল প্লাস এন টিপলে ডকুমেন্ট একদম শেষে যায়, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস টিপলে পরে কার্সার তোমার হচ্ছে বাম পাশে পুরো শব্দ মুছে ফেলার জন্য, আর কন্ট্রোল প্লাস ডিলেট টিপলে পরে কার্সের তোমার হচ্ছে ওই ডান পাশে পুরো শব্দ মোছার জন্য, কেমন। এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ শর্টকাট কি দেখে নাও, যে F2 নির্বাচিত সেলের ভেতরে সরাসরি এডিট করা যায়, F5 টিপলে পরে টেপা হয় তোমার এই যে গো টু অপশন খুলে নির্দিষ্ট সেল বা রেঞ্জ দ্রুত যাওয়ার জন্য, F7 বা তোমার এই বানান চেক করে ভুল ঠিকটা আর কি আছে নাকি সেটা দেখার জন্য, F11 এ নির্বাচিত ডেটা নিয়ে দ্রুত টাচ দ্রুত চার্ট তৈরি করার জন্য, কন্ট্রোল প্লাস ডি ওপরের সেলের ডেটা নিয়ে মানে নিচে কপি করার জন্য, কন্ট্রোল প্লাস তোমার হচ্ছে অ্যাপোস্ট্রোফেস এটা ব্যবহার করা হয় ওপরের সেলের মান হুবহু কপি করার জন্য, অ্যাল্ট প্লাস শিট প্লাস F1 নতুন ওয়ার্কশিট যোগ করার জন্য, কন্ট্রোল প্লাস এ পুরো ওয়ার্কশিট বা ডেটা সিলেক্ট করে, বিতে বোল্ড করে, আইতে ইতালিক বা তির্যক করে, ইউতে আন্ডারলাইন করে, ঠিক আছে। আর কন্ট্রোল প্লাস 5 যেটা দেখো তোমার হচ্ছে লেখার মাঝখানে হচ্ছে কাটা দাগ দেখানোর জন্য, সিতে কপি করার জন্য, ভিতে হচ্ছে তোমার কি পেস্ট করার জন্য, এনে নতুন এক্সেল ফাইল খোলার জন্য, ওতে ফাইল ওপেন করার জন্য, এগুলো সব ক্ষেত্রে কিন্তু একই হয়, কেমন। এসএসএ পিতে প্রিন্ট করার অপশান খোলার জন্য, আর এফ ফর নির্দিষ্ট ডেটা খোঁজার জন্য ফাইন্ড খোলে আর কি, এইচ টিপলে পরে কন্ট্রোল প্লাস এইচ টিপলে ফাইন্ড এবং রিপ্লেস বা ডেটা বদলানোর জন্য বলতে পারো, কন্ট্রোল প্লাস জি যেটা গো টু অপশান খুলে নির্দিষ্ট সেলে যাওয়া যায়, অ্যাল্ট প্লাস ইজিক্যাল টু টিপলে পরে অটো সাম ব্যবহার করে দ্রুত যোগফল বের করার জন্য, আর কন্ট্রোল প্লাস অ্যারো কি এগুলো হচ্ছে ডেটার শেষ পর্যন্ত দ্রুত মুভ করার জন্য, ঠিক আছে। তারপরে দেখে নাও যে কন্ট্রোল শিফট এবং হচ্ছে এই যে কারেন্সি অর্থাৎ টাকার চিহ্ন এটা ব্যবহার করলে তোমার এই কারেন্সি ফরম্যাটে দেখায়, পার্সেন্টেজ ফরম্যাটে রূপান্তর করে, ঠিক আছে। এগুলো কন্ট্রোল আর শিফট থাকবেই। দেখে নাও যদি তুমি হচ্ছে হ্যাশট্যাগ টেপো তাহলে তারিখ ফরম্যাটের পরিবর্তন করার জন্য, টিপলে সময়ের ফরম্যাটে দেখানোর জন্য, আর দেখো কন্ট্রোল প্লাস ট্যাব তোমার হচ্ছে এক্সেল ফাইল থেকে অন্য ফাইলে যাওয়ার জন্য, আর কন্ট্রোল প্লাস F6 একাধিক ওয়ার্ক বুকের মধ্যে সুইচ করার জন্য টেপা হয়, কেমন। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে শর্টকাট কিগুলো। দেখে নাও যে কম্পিউটারের যেসব অংশ আমরা চোখে দেখতে
ও হাতে স্পর্শ করতে পারি সেগুলোকেই আমরা হার্ডওয়্যার মানে হার্ডওয়্যার বলি। যেমন হচ্ছে মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, প্রিন্টার। কম্পিউটারকে কাজ করানোর জন্য ব্যবহৃত প্রোগ্রাম বা নির্দেশনার সমষ্টি হলো সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল। সিস্টেম সফটওয়্যার কম্পিউটার চালানোর জন্য প্রয়োজনীয় মূল সফটওয়্যারের উদাহরণ কি? যেমন তোমার হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এর পরের ক্লাসে তোমাদের কিন্তু শুধু অপারেটিং সিস্টেমের উপরেই কিন্তু একটা ক্লাস থাকবে, ঠিক আছে? দেখো অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ, তারপর লিনাক্স, তারপর হচ্ছে তোমার হচ্ছে ডিভাইস ড্রাইভ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ইতালীয় প্যারাগ্রাফ, এগুলোর মধ্যে পড়ছে অপারেটিং সিস্টেমের মধ্যে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারী নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত। উদাহরণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ব্রাউজার যেমন ক্রোম ব্রাউজার এগুলো রয়েছে। তারপরে দেখো তোমার হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার হচ্ছে নতুন সফটওয়্যার তৈরির জন্য ব্যবহৃত হয়, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। অপারেটিং সিস্টেম হলো হার্ডওয়্যার, দেখো হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগকারী সফটওয়্যার। অপারেটিং সিস্টেমের মূল কাজ হলো কম্পিউটারের সমস্ত রিসোর্স পরিচালনা করা। কেন্দ্রীয় অংশকে হচ্ছে কর্নেল বলা হয়। অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশ কি বলে? কর্নেল বলে। কর্নেল সরাসরি হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে। ব্যবহারকারী ও অপারেটিং সিস্টেমের মধ্যে ইন্টারফেসকে তোমার হচ্ছে সেল বলা হয়। বুটিং হলো কম্পিউটার চালু হলে অপারেটিং সিস্টেম লোড হওয়ার প্রক্রিয়া। সিএলআইতে কাজ করা হয় কমান্ড টাইপ করে। জিওআইতে কাজ করা হয় মাউস ও আইকনের মাধ্যমে। তারপর রিয়েল টাইম অপারেটিং সিস্টেম তাৎক্ষণিক রেজাল্ট প্রদান করে। তারপরে দেখো ডিস্ট্রাব্ড ডিস ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম একাধিক কম্পিউটারকে একসাথে কাজ করতে দেয়। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম সিপিইউ সময় ভাগ করে ব্যবহার করে। তারপরে ডেডলক হলো দুটি বা বেশি প্রসেস একে অপরের সঙ্গে অপেক্ষা করা। আর স্পোলিং হলো ডেটা কিউ আকারের সংরক্ষণ করা, ঠিক আছে? আর ইন্টাররুপ্ট হলো সিপিইউকে সাময়িকভাবে থামানোর সংকেত। আর ডিভাইস ড্রাইভার হলো হার্ডওয়্যার চালানোর সফটওয়্যার। সিকিউরিটি অপারেটিং সিস্টেমের একটি কাজ যা ডেটা সুরক্ষা দেয়। আর দেখো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের সময় হচ্ছে একজন ব্যবহারকারীকে সাপোর্ট করে। তারপরে যে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম একাধিক ব্যবহারকারীকে সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার সঠিকভাবে কাজ করতে পারে না। মাইক্রোসফট উইন্ডোজ একটি জনপ্রিয় জিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেম। লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেম। এইগুলো আমরা হালকাভাবে কিন্তু ওপর অপারেটিং সিস্টেম সম্পর্কে জানলাম, কিন্তু তোমাদের দেখবা যে এনটিপিসি গ্র্যাজুয়েটের পরীক্ষায় কিন্তু আরও ডিটেলসে অপারেটিং সিস্টেম থেকে প্রশ্ন করেছে। চিন্তার কোনো কারণ নেই, পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদের হচ্ছে ওয়ান লাইনার আকারে কিন্তু আমি বেশ কিছু তথ্য রেখেছি, সেগুলো কিন্তু তার মধ্যে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।